ভোটে অনিয়ম বন্ধে নির্বাচন কমিশনের নতুন কৌশল, রদবদল আর নিয়োগ। জেলা প্রশাসক পদে অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করব, তাদের দিয়ে আমরা ইলেকশনটা উঠাবো। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। একই দিনে হবে সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, সনদ বাস্তবায়ন আদেশের আলাদা আলাদা বিষয়ে আপত্তি দলগুলোর। রাজধানীতে বাসে অগ্নিসংযোগের সময় জনতার ধাওয়ায় তুরাগ নদীতে ডুবে এক যুবকের মৃত্যু, গ্রেফতার এক। রাতে কয়েক জেলায় নাশকতা। রাত হলেই আতঙ্কে জনপদ পোরশা সাপাহার। নওগাঁয় সড়কে ব্যারিকেড দিয়ে একের পর এক ডাকাতি, সব জেনেও নির্বিকার প্রশাসন। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তে ব্যবসায়ীদের আপত্তি, ট্যারিফ বৃদ্ধি ও নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। আন্দোলনে শ্রমিক কর্মচারীরা। ভোটে অনিয়ম বন্ধে এবার কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল দিচ্ছে নির্বাচন কমিশন। বিগত 3 নির্বাচনের ন্যূনতম সংশ্লিষ্টতা আছে এমন কর্মকর্তারা এবার ভোটে দায়িত্ব পালন করতে পারবেন না। বড় পরিবর্তন আনা হচ্ছে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগেও। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন জেলা প্রশাসকদের কর্মস্থল পরিবর্তন কিংবা নতুন ডিসি নিয়োগের কথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। কমিশনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন এতে অনভিজ্ঞ ব্যক্তিদের সংখ্যা বাড়বে। বিগত 3টি জাতীয় নির্বাচন ছিল একতরফা ও জালিয়াতির। এসব নির্বাচন আয়োজনে বড় ভূমিকা ছিল কমিশন ও ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রায় 13 লাখ কর্মকর্তার। এদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া যায় কিনা ইসিকে তা খতিয়ে দেখতে বলে সরকার। কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে 29 জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড় ধরনের রদবদল শুরু করেছে সরকার। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এই ডিসিরা। ইসি সচিব জানালেন, বিগত 3 নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল এমন কর্মকর্তারা বাদ পড়বেন, তবে সেটি নির্ধারিত হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায়। মনের ভিতরে ঢুকাতে বলা মুশকিল যে আপনি কতটুকু ইনভলভ ছিলেন। পারিপার্শ্বিক পরিস্থিতি, পিয়ার রিভিউ, তার রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি জিনিসগুলো বিবেচনা করে এটা করা হবে। অধিক্ষেত্রটা পরিবর্তন করে দেওয়া যেতে পারে বা করা যেতে পারে, বাদ দেওয়া যেতে পারে। তো আমরা যতটুকু মানে সামান্যতম গ্রহণযোগ্যতা যাদের আছে তাদেরকেই রাখার চিন্তা করা হচ্ছে। সাধারণত স্কুল শিক্ষক, ব্যাংক কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। ঢালাওভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের। বললেন, সবাইকে বাদ দেওয়ার বিষয়টি অযৌক্তিক। ইলেকশন কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করব, তাদের দিয়ে আমরা ইলেকশনটা উঠাবো। হতে পারে সেক্ষেত্রে কেউ 18, কেউ 14, কেউ দায়িত্ব পালন করেছে, নাও বা করতে পারে। কিছু কর্মকর্তা আছে দল কেন রিয়েলি তারা দলের জন্য কাজ করে, সেগুলোকে বাদ দিতে পারত। আর কিছু আছেন আমি চাকরি করে আমাকে এই কাজ করতে হয়েছে, আমি তো বাধ্যকর। নির্বাচনের দায়িত্ব পালন এরকম একটা সাংবিধানিক দায়িত্ব, কেউ এই দায়িত্ব দিলে কেউ অপারগতা প্রকাশ করতে পারে না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। রিটার্নিং অফিসারের জন্য সেরকম পুরো আইনটা তখন তাকে জানতে হয়। তাই এরকম ক্ষেত্রে একেবারে নতুন মানুষ পাওয়াও যেমন কঠিন হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট।
4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ না ভোট হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না, দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এর আগে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদের অনুমোদন দেয়া হয়, এর পরপরই সেটির গেজেট প্রকাশ করা হয়। প্রিয় দেশবাসী, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট, এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট জানান, জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তিনি বলেন, সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। গণভোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। জানান, ভোটের দিনই হবে গণভোট। আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। ভাষণে ডক্টর ইউনূস জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টিও তুলে ধরেন। জানান, শিগগিরই ট্রাইব্যুনাল প্রথম রায় দিতে যাচ্ছে। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত 3টি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শিগগিরই দিতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা জানান, দেশে প্রথমবারের মতো গুমের মতো অপরাধের বিচারও চলমান। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দুপুরের সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ধন্যবাদ জানানো হয় ডক্টর ইউনূসকে। একই সাথে সভায় 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণে গণভোট আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ তোলে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির নেতারা। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জনগণের সম্মতি গ্রহণে গণভোট আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে বৈঠকে। গত 17 অক্টোবর 2025 তারিখে ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই
গণভোটের আয়োজন করা হবে। এর আগে বিকেলে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদের আদেশ জারির পর নিজ বাসায় প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। অর্থাৎ এটার আইনি বৈধতা কতটুকু আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে। সালাউদ্দিন আহমদ বলেন, সংসদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল। এতে ঐক্যের পরিবর্তে তৈরি হবে বিভাজন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না, আলোচিতই হয়নি, ঐকমত্য হওয়ার কোনো বিষয় তো নাই। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন, তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন। যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরো হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হ্যাঁ না বলার কোনো বিষয় নাই। মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। তাজুদুল ইসলাম, যমুনা নিউজ। গণদাবি উপেক্ষা করে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করা হয়েছে। এতে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মনে করে জামায়াত। বৃহস্পতিবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। জানান, গণভোট সহ 5 দফা দাবি আদায়ে 8 দলের দেয়া কর্মসূচি অব্যাহত থাকবে। বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধাত্ম তৈরি হয়ে যাচ্ছে, জট লেগে যাচ্ছে, সেটার একটা সুষ্ঠু সমাধান হবে। এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে, এটা আমরা মনে করি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। রাজধানীতে বাসে অগ্নিসংযোগের সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক যুবকের। বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয় বাসটি। এই ঘটনায় একজন পালিয়ে গেলেও আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নাশকতার জন্য তাদের ভাড়া করা হয়েছিল। বৃহস্পতিবার রাত 10টার দিকের ঘটনা। মিরপুরের বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে থাকা একটি ফাঁকা বাসে আগুন ধরিয়ে দেয় 3 যুবক। এই ঘটনা মোবাইলে ভিডিও ধারণও করছিল তারা। পরে তাদেরকে ধাওয়া করে আশপাশের লোকজন। একজনকে হাতে নাতে ধরা হলেও আরেকজন প্রাণ ভয়ে ঝাঁপ দেয় পাশের তুরাগ নদীতে। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে, আর তৃতীয়জন পালিয়ে যায়। যারা আগুন দিছে ওদের জন্যই একজন আর কি পাবলিকে যখন দৌড়ানো দিছে, দৌড়ানোর জন্য একজনে নদীতে চাপ দিছে, ওই সাঁতার জানতো না, তখন ওই নদীতে ডুবে মারা গেছে। আরেকজন হাতে নাতে ধরছি। লোকজনে হই হল্লা করতেছে, দাপদাপি আসছি আইসারাই, এর মাঝখানে দেখি যে ওদিক দিয়ে লোকজন অনেক জমা হয়ে গেছে। তারা নয় ওই ধরতে গেছে, নাশকাতি লোকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি। তারপরে ফায়ার সার্ভিস নিভা হয়েছে। পানিতে ডুবে যাওয়া যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ সায়াফ। রাজধানীর একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়তো সে। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার মানে তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আনুমানিক গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়ি নাই তো কিছু দেখছেন আপনারা, সবই দেখছেন, গাড়ি কিছু নেই, ইঞ্জিন সহ পুড়ে গেছে। আগুন জ্বলতেছিল, ধোঁয়া উঠতেছিল আর কি, একরকম নিভানোর পর্যায়ে ছিল, কিন্তু ধোঁয়া উঠতেছিল। ওই অবস্থায় যে আমিও গাড়ির ভিতরে যে পানি মেরে তারপর গাড়িটা ধোঁয়াগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পুলিশ জানায়, আটক হওয়া যুবকের নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি।
ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী তিনি। নাশকতার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেছেন কিরণমালা পরিবহনের মালিক। পুলিশের তথ্য বলছে, গত 10 দিনে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় অন্তত 20টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কয়েক জেলায় নাশকতার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। মধ্যরাতে মানিকগঞ্জে থেমে থাকা বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের পাশে ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসটি। তাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে, দগ্ধ হন বাসে থাকা ঘুমন্ত চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আখাউড়ায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানার ওসি SM শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেল লাইনের ওপর টায়ার, কাঠ ও পেট্রোল ঢেলে আগুন জ্বালায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সদর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার রাতে বরগুনার আমতলীর বাদঘাট চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের আগুনে পুড়েছে যাত্রীবাহী একটি বাস। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি 70 থেকে 80 ভাগ পুড়ে গেছে। নওগাঁয় সড়ক ডাকাতি থামছে না। জেলার পোরশা সাপাহার উপজেলা পরিণত হয়েছে আতঙ্কে জনপদে। সন্ধ্যার আগে ফাঁকা পথঘাট, প্রাণভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না কেউ। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ স্থানীয়দের। সন্ধ্যা নামতেই হামলে পড়ছে ডাকাত দল, গাছ কেটে ব্যারিকেড দিচ্ছে, এরপর যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে লুটে নিচ্ছে সর্বস্ব। পোরশা সাপাহারে লাগাতার ঘটছে এমন ঘটনা। কদিন আগে বেজুরা, মুর্শিদপুর ও তারেক জিয়া মোড় সহ 5টি স্থানে টানা 3 ঘন্টা তাণ্ডব চালায় 30 থেকে 35 জনের অস্ত্রধারী দুষ্কৃতিকারী। এর আগে বেজুরা বাজারে একসাথে 18টি দোকানের মালামাল লুট করে। এত ডাকাত হয়েছে যে আমরা অত্যাচারে রাতে ঘুম যারা না, আমাদের স্বামীরা সারাদিন খাটাখাটি করে আসে, ঘুমাইতে পারছে না ডাকাতের অত্যাচার। শুধু রাইতে নয়, মানে বেলা ডুবতেই এই যে আশপাশ এই এলাকার মধ্যে বুঝে না, বেলা ডুবতেই বাগান, আম বাগানগুলো আছে, এর মধ্যে ধরে দিন দুপুরে বানিয়ে নিলে আছে আমার অবস্থা। ডাকাতদের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউই। প্রতিহত করতে এগিয়ে আসায় পাল্টা হামলার শিকার হয়েছেন মুর্শিদপুর গ্রামের কয়েকটি পরিবার। তাদের বাড়ি ঘরেও আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এই বাড়িগুলো চলে আসে, এই বাড়িগুলো মহিলা ছাড়া ছেলে আসলো না, বেবাকে এক বাড়িতে ঢুকে গেছে আমাদের বাড়িতে। সেখনকার বাইরের না, সেখনকার আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা বেরছি রাস্তাতে, চেঁচামেচি শোনার পরে এই কারণে এটাই আমাদের অপরাধ যে তোমরা বাইরলেন কি কারণে, এই কারণে আমাদের বাসাতে আগুন জ্বালিয়ে দেয়। তথ্য বলছে, গেল 1 মাসে নওগাঁর পশ্চিমাঞ্চলে 30টিরও বেশি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 24-এর 5 আগস্টের পর থেকে এ ধরনের শতাধিক অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনায় মামলা কিংবা অভিযোগ দেয়নি বেশিরভাগ ভুক্তভোগী। অপরাধ বিশ্লেষকদের মতে, আইন শৃঙ্খলা বাহিনী ঝিমিয়ে পড়ায় এ অঞ্চলে গড়ে উঠেছে ডাকাতদের বড় গ্যাং। তারা যেহেতু হাসুয়া ব্যবহার করছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে না, তো এগুলো দুটাই হতে পারে আর কি, যে নতুন ধরনের অপরাধী এটার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এখানে বিজিবি মোতায়েন করা যেতে পারে। পোরশা একটি রিমোট এলাকা এবং সীমান্তবর্তী এলাকা, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আরও ব্যাপক তৎপরতা বাড়ানো উচিত। আইন শৃঙ্খলার অবনতি ঘটায় উদ্বিগ্ন কর্মকর্তারাও। অপরাধ দমনে দুষ্কৃতের তালিকা ও অতীত ঘটনা বিশ্লেষণ সহ পরিকল্পিত বলয় গড়ে তোলার কথা বলছে পুলিশ সুপার। আমরা কাজ করে যাচ্ছি এবং জনগণকে আমি আহ্বান জানাবো, তারা যেন কোনো ধরনের তথ্য যদি পায় যে অপরাধের সাথে কারা জড়িত, তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করে। আর পুলিশ প্যাট্রোলিং বাড়াচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের আড্ডা থেকে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি মোড় পর্যন্ত এই সড়কের ভাঁজে ভাঁজে যেন আতঙ্ক লুকিয়ে আছে। মূলত 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা ঝিমিয়ে পড়ায় চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পায়।
এখন সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় গ্রাম পুলিশ আর কমিউনিটি পুলিশিং কার্যকর করার পাশাপাশি শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। একে একে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে। এতে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা এবং দেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে অভিযোগ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। 41% ট্যারিফ বৃদ্ধিও বিদেশি কোম্পানির স্বার্থে বলছেন তারা। টেন্ডার ছাড়া অস্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশি অপারেটর নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে প্রায় সব মহল। এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরাও আন্দোলনে। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে 2007 সালে নির্মিত হয় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। চলতি বছরের 6 জুলাই পর্যন্ত পরিচালনার দায়িত্বে ছিল সাইপ পাওয়ারটেক। তাদের সাথে চুক্তির মেয়াদ শেষে 7 জুলাই থেকে 6 মাসের জন্য এটি পরিচালনার দায়িত্ব পায় নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাইডক। প্রথম 3.5 মাসে হ্যান্ডেলিং করেছে 4,01,779 কন্টেইনার। তুলনামূলক চিত্রে স্পষ্ট প্রবৃদ্ধি এবং অগ্রগতি। প্রায় 40% প্রবৃদ্ধি এবং জাহাজের গড় অবস্থান সময় কমার বিষয়টি প্রমাণ করে টার্মিনাল পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা। তারপরও এনসিটি চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। এটি পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। ডিসেম্বরেই হতে পারে চুক্তি। দেশীয় সক্ষমতা উপেক্ষা করে লাভজনক টার্মিনাল বিনা দরপত্রে ইজারা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ী থেকে শুরু করে প্রায় সব মহল। তৈরি জিনিস, চালু জিনিস আমার এখানে লাভ হচ্ছে, আপনি কেন তাদেরকে ডেকে এনে দিচ্ছেন? তাহলে আমি কম্পিটিটিভ যারা তাদেরকে দেই, আপনি টেন্ডার করেন, টেন্ডার করে আপনি বেস্ট অপারেটর উইথ বেটার প্রাইস। আমরা সেটা চাই। সচিব মহোদয় বলেন আমি ডিসেম্বরে দিয়ে দেবো, এটা আমার তালুক না। যারা আজকে জেলে আছে তারা তো তাদের পাপের জন্যই আছে। আপনি যদি আপনি মনে করেন যে জেলে যাবেন, আপনি যান, আপনার পৈতৃক সম্পত্তি আপনি দিয়ে দেবেন। শুধু এনসিটি নয়, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে বিদেশি অপারেটর কাজ শুরু করেছে। লালদিয়া চরে প্রস্তাবিত নতুন টার্মিনাল এবং 17,000 কোটি টাকায় নির্মাণাধীন বে টার্মিনাল পরিচালনায়ও বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত। এতে দেশের স্বার্থ উপেক্ষিত হওয়ার শঙ্কা দেখছেন বন্দর ব্যবহারকারীরা। এখন বিদেশিরা যদি আরও 4টে টার্মিনালে যদি একই রূপে যদি আপনার নিয়ন্ত্রণহীনভাবে তারা নিজেরা ট্যারিফ করে টাকা নিয়ে যায়, তাহলে তো জিনিসপত্রের দাম বাড়তে বাধ্য এই রেটে। অবশ্যই এটা স্বচ্ছতার মাধ্যমে হওয়া উচিত এবং এটা গ্রহণযোগ্য হওয়া উচিত এবং দেশের স্বার্থে এটাকে অবশ্যই এটা ভালো এবং ভালো অপারেটর এখানে আসা উচিত। বিদেশি কোম্পানিকে দেওয়ার আগে দেখতে হবে দেশীয় কোম্পানির সক্ষমতা আছে কিনা। দেশীয় কোম্পানি হলে তাহলে আমার দেশের টাকাটাই আলটিমেটলি আমাদের দেশেই থাকবে। বছরে 2000 কোটি টাকা মুনাফার পরও চট্টগ্রাম বন্দর ব্যবহারের ট্যারিফ এক লাফে রেকর্ড 41% বাড়িয়েছে সরকার। বিদেশি কোম্পানিগুলোকে বাড়তি সুবিধা দিতেই এই মাসুল বৃদ্ধি বলছেন বন্দর ব্যবহারকারীরা। প্রতিবাদে শ্রমিক কর্মচারীরাও রাজপথে আন্দোলনে সরব। এখন সব কমিশন, অফিসারদের কমিশন, আমলাদের কমিশন, দেশটাকে তারা খাচ্ছে, লুটেপুটে সব দৌড় দেবে জনগণের, শ্রমজীবী মানুষের। স্বার্থটা হচ্ছে আমেরিকা এবং ভারতের। তারা চায় যে বন্দরটা যদি ধ্বংস হয়ে যায়, ভারতের বন্দরগুলো চালু হবে। এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2017-18 সালের দিকে। সে সময় বন্দরে দায়িত্বরত এই কর্মকর্তার মতে তখন এনসিটিতে তাদের নিজস্ব অর্থায়ন এবং ঢাকা চট্টগ্রাম ফ্রেট করিডোর উন্নয়নের শর্ত ছিল। কিছু কিছু চুক্তি থাকে নন মানে ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, যেটা প্রকাশ করা যাবে না যদি যাদের সাথে হচ্ছে, আর কিছু কিছু অংশ আছে প্রকাশযোগ্য। জোর করে আমি এখনই করব ডিসেম্বরে, এটা নিয়ে আপত্তি আসলে হচ্ছে, যেটা এটা অযৌক্তিকও না। তবে অন্তর্বর্তী সরকার বারবার বলছে বন্দরের আধুনিকায়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট এবং সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটরের বিকল্প নেই। আপনারাই দেখবেন যে এই পোর্টের চেহারা বদলিয়েছে কি বদলায়নি। আপনারা এখন আমাদের প্রযুক্তি নাই, আমাদেরকে কেউ প্রযুক্তি ঘরের থেকে এনে দেবে না। উই হ্যাভ টু আর্ন দ্যাট প্রযুক্তি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে সড়কে ড্রাম ভর্তি একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপ থেকে শনাক্ত হয়েছে হতভাগ্য ব্যক্তির পরিচয়। তার নাম আশরাফুল ইসলাম, বাড়ি রংপুরের বদরগঞ্জ। স্থানীয়রা দুপুরে জাতীয় ঈদগাহ মাঠের পাশে দুটি নীল রঙের ছোট ড্রাম পড়ে থাকতে দেখেন। বিকেলে পুলিশকে খবর দেওয়া হয়। ড্রামগুলো খুলে এক অজ্ঞাত পরিচয় পুরুষের খণ্ডিত মরদেহ দেখে পুলিশ। জানা গেছে, প্রথমে ড্রামে চাল পাওয়া গিয়েছিল এবং সেগুলো সরানোর পরই খণ্ড বিখণ্ড মরদেহ বেরিয়ে আসে। এদিকে রংপুরে আশরাফুলের বাড়িতে শোকের মাতম। তাদের দাবি, প্রবাস ফেরত বন্ধু জরেজকে 20 লাখ টাকা সহায়তা করতে মঙ্গলবার ঢাকায় যায় আশরাফুল। এরপর থেকেই তার ফোন বন্ধ। জরেজকে ফোন করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এই ঘটনায় রমনা থানার সাথে তথ্য আদান প্রদান করছে বদরগঞ্জ থানা পুলিশ। ওই এখানে এক ছেলে আছে, ময়লার ড্রামে ওরাকে কুচু কুচু করে কেটে ড্রামে ভরে ফেলে দিছে ডাস্টবিনে। এখানে থুইছে, হ্যাঁ এখানে থুয়ে গেছে ব্যানগাড়ি দিয়া। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তেরোখাদিয়া ডাবতলা এলাকায় পার্ক ভিউ নামের ভবনের ৫ম তলায় থাকেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান। বৃহস্পতিবার দুপুরে বিচারকের বাড়িতে যান লিমন মিয়া নামের এক যুবক। বিকেল 3:30 নাগাদ চিৎকার আর আহাজারি শোনা গেলে ছুটে যান প্রতিবেশীরা। ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বিচারকের 9ম শ্রেণীতে পড়ুয়া ছেলে তাওসিফ রহমান ও স্ত্রী তাসনিম নাহারকে। পাশে আহত অবস্থায় পাওয়া যায় লিমন নামের যুবককেও। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাওসিফ রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে 314 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে আরও 5টি রিক্রুটিং এজেন্সির 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ, এসব এজেন্সি শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির 5 গুণ আদায় করে শত কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং তাদের এক কর্মচারীর বিরুদ্ধে 54 কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে দুদক। অনিয়মের কারণে মালয়েশিয়া 2018 সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয়। 2021 সালে দুই দেশের মধ্যে নতুন চুক্তি হলে ফের শ্রমিক পাঠানো শুরু হয়। তখন সর্বোচ্চ 78,540 টাকা ফি নির্ধারণ করে দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু অভিযোগ ওঠে, এসব রিক্রুটিং এজেন্সি শর্ত ভেঙে কয়েক গুণ অতিরিক্ত অর্থ আদায় করে শ্রমিকদের কাছ থেকে। কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। নতুন করে আরো 5টি রিক্রুটিং এজেন্সির 26 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হচ্ছে ধামাসি। দুদক মহাপরিচালক জানান, এই এজেন্সিগুলো প্রায় 18,767 জন কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত টাকার পরিবর্তে 5 গুণ অর্থ আদায় করেছে। সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয় 5টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 314,34,72,500 টাকা। একই দিনে আলোচনায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সায়েদ খোকন ও তার বোন শাহানা হানিফ। সংস্থাটি জানায়, সায়েদ খোকন প্রপার্টিজ লিমিটেডের নামে ব্যাংক হিসাব খুলে অবৈধ অর্থ লেয়ারিং এর মাধ্যমে টাকা পাচারের প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে 54 কোটি টাকার মানি লন্ডারিং এর মামলা করেছে দুদক। বিভিন্ন ব্যাংকের মোট 60টি অপারেটিভ হিসাব সহ একাধিক ফিক্সড হিসাব, এফডিআর হিসাব এবং ব্যাংকের নিজস্ব জেনারেল লেজার হিসাব ব্যবহারের মাধ্যমে মোট 54 কোটি 78 লক্ষ টাকারও বেশি অর্থ পুনঃ লেনদেন ও লেয়ারিংয়ের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংঘটিত করায় তাদের 3 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে আদালত আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র সিংহ রায়, তার স্ত্রী সাবেক এমপি মমতা হেনা লাভলি এবং তাদের প্রতিষ্ঠানের 9টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশের অন্যান্য জেলার তুলনায় সিরাজগঞ্জে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় পঙ্গুত্ব বরণ করছেন অনেকে, আবার বেসরকারিভাবে কিছু আধুনিক চিকিৎসা থাকলেও তা দরিদ্র রোগীদের নাগালের বাইরে। নিয়মিত শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের।
ভোরের আলো ফুটতেই শরীরচর্চায় মনোযোগী তরুণ থেকে মাঝবয়সী আর প্রবীণরা সবাই খুঁজছেন সুস্থতার পথ। উত্তরের জেলা সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে প্রাপ্তবয়স্ক প্রতি 10 জন রোগীর 7 জনের দেহেই বাসা বেঁধেছে এই ব্যাধি। গ্যারাজের থেকে একটা ঠোসকা পড়ে যায়, ঠোসকা পরে সেখান থেকে ঘা সৃষ্টি হয়, গায়ের থেকে আজ আমার পায়ের এই পরিণতি। ইয়ং বয়স থেকে এটা করতে হবে যে আমাদের এই জিনিসটা নিয়ন্ত্রণে আনতে হবে বা আমাদের এইভাবে চলতে হবে। আজ থেকে 20 বছর আগে কিন্তু ডায়াবেটিস কি এটা আমরা জানতাম না। ডায়াবেটিস যে সকল রোগের কেন্দ্রবিন্দু এটাও আমরা জানতাম না। বাংলাদেশে এই প্রকোপটা দিন দিন খুবই বেড়েই চলেছে এবং আমাদের সিরাজগঞ্জের দিকটা আরও ভয়াবহ। এখানকার লোকজন খুব বেশি সচেতন না। ডায়াবেটিস ধরার পরেও তারা হয়তো একবার চিকিৎসা চলে যায়, আর কখনো কোনো সমস্যা না হলে আসে না। চিকিৎসকরা বলছেন অসচেতনতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধছে এই দীর্ঘস্থায়ী রোগ। ডায়াবেটিক রোগী কিন্তু নিয়তই আমাদের বেড়ে চলছে আমাদের দেশের পার্সপেক্টিভে, এবং ধরতে গেলে আমাদের কিন্তু এখন ডায়াগনোসড কেসই প্রায় 1,30,00,000 মতো। এর মধ্যে কিন্তু অনেক আছে আনডায়াগনোসড কেস, যারা জানেই না যে তাদের ডায়াবেটিস হয়েছে। জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের অশুভ দিকগুলোকে ঠিক করতে হবে আমাদের। মানুষ যাতে মুটিয়ে না যায়, মানুষ কায়িক পরিশ্রম ভুলে না যায়, ফাস্টফুডে অভ্যস্ত না হয়ে যায়, ধূমপান ছেড়ে দেয়। ডায়াবেটিসের চিকিৎসা ব্যয় সাপেক্ষ, সরকারি পর্যায়ে নেই ভালো সেবা। সুগার জাতীয় খাবার কম খাবে, ফাইবার, ভেজিটেবল এগুলো বেশি খাবে। এইসব মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, কমপ্লিকেশনটা কম হবে। এবং এ ব্যাপারে আমরা যেন সরকারি হসপিটালগুলোতেও পিআরপি থেরাপি চালু করতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলার এক কৃতি সন্তান। শুরুতে আমরা যতটুকু করা যায় ততটুকু করবো, মানে যেগুলো আমাদের এই এলাকায় যতটুকু আমাদের সাপোর্টিং ফ্যাক্টরগুলো আছে ওইটা আলোকে প্লাস ওনাদের সাজেশনে মিলে জিলে আমরা এটা করব। ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত কায়িক শ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আর সচেতনতার বিকল্প নেই জানিয়েছেন চিকিৎসকরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আরও একবার হামজা চৌধুরীর ঝলক, আরও একবার ড্রয়ের হতাশা। হামজার জোড়া গোলের পরও প্রীতি ম্যাচে নেপালের সাথে 2-2 গোলে ড্র করল বাংলাদেশ। 1 গোলে পিছিয়ে থাকা স্বাগতিকদের খেলার ফেরে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় 2-1 ব্যবধানে। সেখান থেকে অতিরিক্ত সময়ে অনন্ত তামাংয়ের গোলে বাংলাদেশের জয় কেড়ে নেয় নেপাল। জাতীয় স্টেডিয়ামে 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে মাঠে নামবে হ্যাভিয়ার ক্যাব্রেরা শিশুরা। বিরতির পর প্রথম মিনিট, ডান পাশ থেকে ফাহিমের ক্রস, সামনে বাড়ালেন জামাল ভুঁইয়া, একটা ওভারহেড কিক আর হামজা ম্যাজিক। অদ্ভুত মুগ্ধতা জাতীয় স্টেডিয়াম থেকে টিভির পর্দায়। সমতায় ফেরার 2 মিনিট পর নেপালের বক্সে রাকিব হোসেন ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। ঠান্ডা মাথার স্পট কিকে নেপালের কিপার কিরণ কুমারকে ফাঁকি দিয়ে আবারও জালে হামজার শট। বাংলাদেশ 2, নেপাল 1। সমিত নেমেছিলেন দ্বিতীয়ার্ধের শুরুতেই। জোড়া গোলের পর হামজার বদলি হয়ে দেশের জার্সিতে অভিষেক কিউবা মিচেলের। এগিয়ে থেকেই শেষ প্রান্তে পৌঁছায় বাংলাদেশ। তবে যোগ করা সময়ে কর্নার থেকে আসা বলে পা ছুঁয়ে নেপালকে সমতায় ফেরান অনন্ত তামাং। জয়ের আশায় বুক বেঁধে ড্র নিয়েই থাকতে হলো সন্তুষ্ট। কিউবা সমিতকে বেঞ্চে রেখে লড়াই শুরু করে বাংলাদেশ। 4 মিনিটের মাথায় কর্নার পেলেও বল পৌঁছায়নি নেপালের গোলমুখ পর্যন্ত। ম্যাচের 29 মিনিট চাপের মধ্যে থাকা নেপাল আচমকাই ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। ডিফেন্ডার সুমিত শ্রেষ্ঠার কাটব্যাক থেকে বল পেয়ে নিচু শটে জটলার ভেতর দিয়ে বল জালে জড়ান রোহিত চাঁদ। পিছিয়ে যায় সাদা জার্সির স্বাগতিকরা। প্রথমার্ধের বাকি 20 মিনিট কিছুটা অগোছালো বাংলাদেশ। 2-3টি আক্রমণ সানালেও ভাঙেনি নেপালের রক্ষণ। আক্রমণের ধার বাড়িয়েও তাই 1 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় জামাল হামজাদের। তবে ওই এক হামজা জাদুতেই শেষ গল্পে অন্তত পরাজয় দেখতে হয়নি বাংলাদেশকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোলে হতাশা বাড়িয়েছে বাংলাদেশের। জেতা ম্যাচ 2-2 গোলে ড্র হওয়ায় সন্তুষ্ট হতে পারেননি কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। ভারত ম্যাচে আরও আক্রমণাত্মক খেলার তাগিদ এই স্প্যানিয়ার্ডের। এদিকে নেপাল কোচ হরি খরকার দাবি, একটা সময় পিছিয়ে পড়ার পরও স্ট্র্যাটেজিতে কোনো পরিবর্তন আনেননি তিনি।
আবারও তীরে এসে ডুবলোর তৈরি। হামজা চৌধুরী জোড়া গোলের দিনে নেপালের সাথে ফিফা প্রীতি ম্যাচে 2-2 গোলে ড্র করে ম্লান বাংলাদেশ শিবির। এমন পারফরমেন্সে সন্তুষ্ট নন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাও। সত্যি বলতে এই ফলাফলে আমি খুশি হতে পারিনি। আমরা আক্রমণে গিয়ে খেলেছিলাম, এটা অবশ্যই ভালো দিক। তবে ভারত ম্যাচে আমাদের আরো আক্রমণাত্মক হতে হবে। জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। হংকং চায়নার সাথেও হোম ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। নেপাল ম্যাচে হাতের মুঠোয় থাকা জয় গেল ফসকে। যদিও এখানে ফুটবলারদের কোনো দোষ দেখছেন না ক্যাব্রেরা। আমার কাছে মনে হয় না এখানে ফুটবলারদের কোনো সমস্যা আছে। ফুটবল খেলাটাই এমন, সবাই সেরাটা দেওয়ার জন্যই খেলে। সামান্য ভুলেই প্রতিপক্ষ গড়ে দেয় ব্যবধান। এদিকে চাপে পড়েও ম্যাচ সেরে না দেওয়ার মানসিকতার প্রশংসা করলেন নেপাল কোচ হারি খারকা। পিছিয়ে পড়ার পরও আমরা আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করিনি, শুধু পরিকল্পনায় পরিবর্তন এনেছি মাত্র। আমার বিশ্বাস ছিল আমরা ম্যাচে ফিরব। ছেলেদের আক্রমণাত্মক ফুটবল সেটি সম্ভব করে দেখিয়েছে। ম্যাচ চলাকালীন জায়ান ও হামজার মাঠ ছেড়ে আসা চিন্তার কারণ হলেও কোচ ক্যাব্রেরা নিশ্চিত করেছেন ভারত ম্যাচে পাওয়া যাবে এই দুইজনকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। জেতা ম্যাচ ড্র করায় ফুটবলার বাফুফে কর্তা সবার মুখেই তালা। ক্যাব্রেরার পদত্যাগের দাবিতে ম্যাচ শেষে উত্তাল স্টেডিয়াম প্রাঙ্গণ, তবুও নিশ্চুপ বাফুফে সভাপতি তাবিতা ওয়াল। ভারত ম্যাচে নিরাপত্তা আরও বাড়বে জানালেন খেলা দেখতে আসা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পুরো ম্যাচে হামজা খেললেন একা, কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে জেতা ম্যাচ ড্র করলো সোহেল রানা সাদউদ্দিনদের ভুলে। এটাই যেন বাংলাদেশের ফুটবলের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই ম্যাচ শেষে ফুটবলারদের মুখে যেন লকডাউন। আবারও শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশ জয়ী ম্যাচটা ড্র করলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বাফুফের কর্তাটা কিছুটা বিমর্ষ। একটু কথা বলতে যাবো হিল্টন ভাই প্লিজ, কেমন লাগলো আজকে বাংলাদেশের? সত্যি অর্থে ভাষা নেই। বাংলাদেশ ঠিক জয় পাওয়ার আগ মুহূর্তে শেষ মুহূর্তে গোল খাওয়াতে বাফুফে কর্তাদেরও জবাব নেই, যেমনটা আসলে স্তব্ধ হয়েছে এখানে দেখতে আসা দর্শকরাও। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে এই ড্র নেপালিদের কাছে জয়ের সমান। এমন ড্রয়ের পরও হেডকোচ কাবরেরার ইস্যুতে নিশ্চুপ বাফুফে সভাপতি তাবিতা ওয়াল। কাবরেরার পদত্যাগের দাবিতে ম্যাচ শেষে উত্তাল স্টেডিয়াম প্রাঙ্গণ। তবে তিনি থাকছেন আগামী বছর মার্চ পর্যন্ত বহাল তবিয়তে। শেষ মিনিটের গোলে ম্যাচ হারায় হতাশ ম্যাচ দেখতে আসা ক্রীড়া উপদেষ্টাও। হামজার গোলটা অবশ্যই ক্লাসিক। বাংলাদেশে আমরা বাইসাইকেল গোল দেখছি। আই থিঙ্ক এটা আমাদের গোল অফ দ্য ইয়ার হয়ে থাকবে বাংলাদেশের। আমাদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। আই এম নট এ টেকনিক্যাল পারসন, বাট আমার মনে হয় যে আমাদের খেলার যেই কোয়ালিটি এটা আগের তুলনায় অনেক বেশি ইমপ্রুভ করেছে। দিন শেষে সুখবর, লকডাউনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া নিরাপদে ম্যাচটা শেষ করতে পারা। ভারত ম্যাচের আগে আরও সচেতন প্রশাসন। সরকারের যারা সংশ্লিষ্ট আছেন বাফুফে তাদেরকে চিঠি লিখেছে অলরেডি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং সংশ্লিষ্ট সকলকে ভালোভাবে অ্যাক্টিভ করব যাতে করে নিরাপত্তাটা সর্বোচ্চভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়। শুক্রবার একদিনের বিশ্রাম নিয়ে শনিবার আবারও অনুশীলনে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মিশন 18 নভেম্বর ভারত ম্যাচে সব ধরনের ভুল কাটিয়ে ওঠে ম্যাচ জয় নিশ্চিত করা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। চীনের ক্যান্টন ফেয়ারে স্বাস্থ্য খাতে এআই নির্ভর প্রযুক্তি বিশ্বজুড়ে দৃষ্টি কেড়েছে। বিশ্বের অন্যতম বড় এই বাণিজ্য মেলায় আন্তর্জাতিক পণ্য প্রদর্শনের সুযোগও রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করেন সরকারের পৃষ্ঠপোষকতা পেলে গুয়াংজু থেকেই দেশীয় পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা সম্ভব। এজন্য দরকার সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ। আপনার ব্যথা দূর করবে রোবট, করবে রোগ নির্ণয়। বয়স্ক বা দীর্ঘদিনের ব্যথায় যারা কাতর তাদের ফিজিওথেরাপিও দেবে এই রোবট। স্বাস্থ্য খাতে এআই নির্ভর স্বয়ংক্রিয় প্রযুক্তি পণ্যের যেন পসরা বসেছে এখানে। অপারেশন থেকে আকুপাংচার, সিঁড়িতে ব্যবহারযোগ্য হুইল চেয়ার, মানুষকে স্বস্তি দিতে কত আয়োজন। Magnetic field and it can discover early myocardial ischemia.
৬৮ বছর ধরে চীনের গুয়াংজুতে বসছে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন, যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত বিশ্বজুড়ে। এবছর ১১০ দেশের প্রায় ৩ লাখ ক্রেতার সমাগম ঘটেছে এখানে। Whatever technology we are seeing here is not present in our country. So the challenge is to identify what we want. In case they are only speaking Chinese, we have many people that are volunteering and helping to translate. So that's why we are able to bridge the language barrier, of course. 15.5 লাখ বর্গমিটারের বিশাল আয়তনের এই মেলায় এবার অংশ নিয়েছে ৩২,০০০ প্রতিষ্ঠান। কৃষি থেকে গৃহস্থালী, নিত্য প্রয়োজনীয় পণ্য, খেলাধুলা, নির্মাণ সামগ্রী কি নেই এখানে। যারা প্রথম এসেছেন তাদের জন্য অনন্য অভিজ্ঞতা এই ক্যান্টন ফেয়ার। বাংলাদেশের কোনো প্রোডাক্ট এখানে উপস্থাপন করে আর কি, যেটা বহির্বিশ্ব আমাদের প্রোডাক্টের প্রমোটিংটা হয়ে যায়, কারণ এখানে পুরো পৃথিবী থেকে লোকজন আসে। পাশাপাশি আমরা যারা চায়নাতে বসবাস করি এবং ব্যবসা করি, আমরা আমাদের প্রোডাক্টের চায়নাতে মার্কেট ক্রিয়েট করার একটা স্কোপ তৈরি করতে পারি আর কি। বিশাল আয়োজনে দেখা মিলল এই বাংলাদেশি স্টলের। পাট ও চামড়া থেকে জুতা বানায় এই কোম্পানিটি। প্রথমবার স্টল দিলেও ভালোই সাড়া মিলছে বলে জানান উদ্যোক্তারা। মেলা ঘিরেই বাংলাদেশি সহ বিদেশি ব্যবসায়ীদের কাছে শহরটি অন্যতম জনপ্রিয় গন্তব্য এখন। পাটের জুতা বানাই আর লেদার শুজও আমরা বানাই। সো হাফ অ্যান্ড হাফ দুই দিকে আপনার মোস্টলি ফিনিশ শুজে ওরা ইন্টারেস্টেড। বাংলাদেশ সম্পর্কে মোটামুটি তো সবাই এখন জানে, স্পেশালি আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য। শুধু মেড ইন চায়না নয়, বরং ক্রিয়েটেড ইন চায়নার প্রদর্শনী এটি। আমদানি রপ্তানিকারকদের সরাসরি যোগাযোগের এই প্ল্যাটফর্ম কাজে লাগাতে ক্যান্টন ফেয়ারে ভিড় জমায় কয়েক হাজার বাংলাদেশি উদ্যোক্তা। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য নেটওয়ার্কের সবচেয়ে বড় ফোরাম হয়ে উঠেছে এই ক্যান্টন ফেয়ার। সেখানে আসা বাংলাদেশি উদ্যোক্তারাও মূলত চীনা পণ্য কিনছেন, তার জন্য অর্ডার প্লেস করছেন, কিন্তু বাংলাদেশি পণ্যের সেই অর্থে দৃশ্যমান কোনো স্টল নেই এখানে। আর তাই এই ক্যান্টন ফেয়ারের সুবিধা বড় দেশগুলোর মতো বাংলাদেশও কিভাবে নিতে পারে, সেই সুযোগ কাজে লাগাতে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতি সহ ব্যবসা খাত সংশ্লিষ্টরা। মাহফুজ বিশু, যমুনা নিউজ, ক্যান্টন ফেয়ার, গুয়াংজু, চীন। আজ ঘোষণা করা হবে বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা। রাজ্য জুড়ে ৩৮ জেলায় স্থাপন করা হয়েছে ৪৬টি গণনা কেন্দ্র। ফলাফল ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। বুথ ফেরত জরিপ বলছে বিহারে আবারও সরকার গঠন করতে যাচ্ছে নীতিশ বিজেপির জোট। বড় ব্যবধানে এগিয়ে এনডিএ। ধারণা করা হচ্ছে পুনরায় রাজ্যটির চাবি উঠতে পারে ক্ষমতাসীন জোটের হাতেই। এবারে ৭ দশকের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বিহারের বিধানসভা নির্বাচনে। প্রায় ৭.৫ কোটি বাসিন্দা ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা প্রায় ৬৭%। বিধানসভার ২৪৩ আসনের মধ্যে ১২২টিতে জয়লাভ করলেই গঠন করা যাবে সরকার। সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে এবার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সীমান্তে নতুন বিমান ঘাঁটি চালু করল ভারত। লাদাখের মুধ নিউমার ঘাঁটিটির অবস্থান বিতর্কিত হিমালয় অঞ্চলে। চীন ভারত সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলসি থেকে নতুন এই সামরিক স্থাপনার দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। বিশ্লেষকরা বলছেন ভারতের প্রতিরক্ষা ও নজরদারির সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঘাঁটিটি। সামরিক সক্ষমতা জোরদারে প্রতিরক্ষা খাতে গত কয়েক বছর ধরে বাজেট বাড়িয়েছে ভারত। লক্ষ্য আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা। এরই অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী চীনের সীমান্তের কাছে লাদাখের মুধ নিউমা এলাকায় তারা চালু করেছে নতুন একটি বিমান ঘাঁটি। বিতর্কিত হিমালয় সীমান্ত অঞ্চলে অবস্থান এ ঘাঁটির। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বুধবার প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ঘাঁটি পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এপি সিং। C-130J পরিবহন বিমানে চেপে সেখানে পৌঁছান তিনি। ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি থেকে লাদাখের নতুন এই ঘাঁটির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। বৃহস্পতিবার প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, এখন থেকে যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং পরিবহন বিমানের নিয়মিত ব্যবহারের উপযোগী হবে ঘাঁটিটি। নতুন এই ঘাঁটি চালু হওয়ায় সংবেদনশীল সীমান্ত অঞ্চলে ভারতের সামরিক প্রস্তুতি ও নজরদারি সক্ষমতা আরও জোরদার হবে বলেও জানায় পিটিআই। কর্মকর্তারা আশা করছেন ভবিষ্যতে যুদ্ধবিমান মোতায়েনের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে এই সামরিক স্থাপনা।
মুধনিয়মা বিমান ঘাঁটির নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের সেপ্টেম্বরে। প্রায় 218 কোটি রুপি ব্যয়ে এটি তৈরির কাজ করে বর্ডার রোডস অর্গানাইজেশন BRO। এ নিয়ে লাদাখে বিমান ঘাঁটির সংখ্যা দাঁড়ালো 4টিতে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, আপাতত শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।